এবার আপনি বাচ্চার সামনে এমন অঙ্গি ভঙ্গি করছেন, ওই বাচ্চাটা আর কোনোদিনই ভালো জায়গায় আসবে না, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে ওই যে বাচ্চাটার গার্জেন এই ধরনের আচরণ করলেন, সেটা কিন্তু সমস্ত শিক্ষকের কানে গেল। সমস্ত শিক্ষক কিন্তু তাকে আর কোনোদিন কোনো বিষয়ে চাপও দেবে না, প্রেসারও দেবে না। তোমার যেচে আসছে এই জায়গাতেই থাকবে। কাজেই কোনো কিছু হলে আমাদেরকে জানান, কিন্তু সেই বাচ্চাটা যেন না জানতে পারে যে এই মারের কারণে আপনি আবার প্রতিবাদ করছেন। সেই বাচ্চাটা কিন্তু আর লাইনে থাকবে না। আপনি ভালো করে বুঝে দেখবেন। আমরা পড়াশোনা করেছি বা আপনারাও পড়াশোনা করেছেন, দেখুন যে তখন কিভাবে শিক্ষককে মারত। তখনকার বাচ্চাদের আচার আচরণ আর এখনকার বাচ্চার আচার আচরণ কোথায় যাচ্ছে, সবই তো আপনারা জানতে পারছেন। তারপরে বলি, যাদের মানে মনে হয় যে না এরকম বেশি মার হচ্ছে, মারবে কেন, আমি পয়সা দিয়ে পড়াচ্ছি, মারার দরকার নাই, শাসন করতে পাবে না। আপনাকে প্রথমে বলেছি, আমাদের শিক্ষকরা আপনার বাচ্চার শত্রু নয়, আপনার বাচ্চার ভালোর জন্যই এরা নিয়োজিত হচ্ছে। এবং কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই আমরা শিক্ষকদেরকে নিয়মিত কাউন্সিলিং করি যে কিভাবে বাচ্চাদেরকে এগিয়ে যাওয়া যায়, না মেরে না বকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেটা আমরা প্রতিনিয়ত করি। তো এরকম ধরনের ছোটখাটো ভুল হলে বিষয়টাকে যদি বাড়িয়ে দেন, সে বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না। এরপরেও কিছু গার্জেন আছে তার যে শুধু হাতটা পাঠাবেন, মাংস সব ছাড়িয়ে নেবেন, পিটবেন, এরকম গার্জেনও আছে, সব রকমই আছে। তো এরকম অতি আদরে যদি বাচ্চা থাকে, কেউ ভর্তি করবেন না। তারপরে অনেক বাচ্চাদের দেখি, আমরা বাচ্চাদেরকে এত ভালোবাসি যে বাচ্চার ব্যাগে বই খাতা রুল কিছুই ঠিক থাকে না। নার্সারির বাচ্চা, যারা নার্সারি 1, নার্সারি 2 বা 1-এ, এদের দুটো তিনটে সেট লাগবে, এটা স্বাভাবিক। বাচ্চারা বই ছিঁড়বে, আপনার বাচ্চা বই ছিঁড়বে মানে আপনার বইয়ের প্রতি ওর মানে আকর্ষণ আছে বলে বই ছিঁড়বে। আর যদি বইটা নাই থাকে, নাই ব্যবহার করে, তো বই তো ছিঁড়বে না। কাজেই একটা দুটো সেট লাগবে। আপনাকে ফলো রাখতে হবে সেই বাচ্চাটা রুল খাতা বই পেন এগুলো নিয়ে যাচ্ছে কিনা, এগুলো ফলো করতে হবে, তবেই ঠিক জায়গায় যাবে। এবার এই স্কুলে পড়াতে গিয়ে শুধু পড়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে কিন্তু হবে না। তার চারিত্রিক পরিবর্তন ঘটাতে গেলে আপনারও পরিবর্তন ঘটাতে হবে। তাওহীদ মিশনে পড়বে আপনার ছেলে, আর আপনি বিড়ি খাবেন, নেশা করবেন, তারপরে নামাজ পড়বেন না, এটা কিন্তু হতে পারে না। আর আপনি তাওহীদ মিশনে পড়িয়ে আপনি ভাবছেন আপনার ছেলে একটা ভালো জায়গায় যাবে, অসম্ভব ব্যাপার। আগে আপনাকে পরিবর্তন হতে হবে। আমরা এই গার্জেনদের, মানে অনেক গার্জেনই আছে আমাদের, অনেকেই রাজমিস্ত্রি ভাই আছে, মানে 90 থেকে 95% গার্জেন হচ্ছে রাজমিস্ত্রি, তারা বাইরে পড়ে থাকেন এবং মায়েরাও সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে পড়াতে পারে না। তার জন্য আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করি যে মিশনেই পড়া করে দেওয়ার, নার্সারি থেকে ক্লাস 1 বা 2 পর্যন্ত। বাকি উঁচু ক্লাসের গুলো কিছু বাড়িতে দেওয়া হয়, তারপরেও আমরা এইখানেই পড়া করে দেওয়ার সর্বত চেষ্টা করি। এই পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার গোটা বছরের বা এতদিনের অভিজ্ঞতা থেকে সব থেকে বড় অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে, বা যেটা বুঝতে পারছি এখন বর্তমানে, যে দিন দিন পড়াশোনার হার কমছে, পড়ার মান কমছে। কেন কমছে? এটা শিক্ষকদের গাফলতি না, গার্জেনদের গাফলতি না। গাফলতি আছে এক জায়গায়, সেটা হচ্ছে সবাই জানেন, সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইলের আসক্তি থেকে যদি আপনি না বের হতে পারেন, তাহলে বাচ্চা কোনোভাবেই পড়াশোনা একদম জিরো, পড়াশোনা মোটেই হবে না। এই যুগে বা এই আধুনিক যুগে, যদি বলি আমরা আধুনিক, পারিপার্শ্বিক পরিভাষায় যে সব থেকে বড় বা অপরিহার্য বিষয় হয়ে গেছে মোবাইল। মোবাইলে কি কি পাচ্ছি আমরা? যোগাযোগ ব্যবস্থা, আনন্দ খুশি ফুর্তি সবই কিছু পাই যাচ্ছি। তার জন্য আমাদের মোবাইলটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। মোবাইল এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। এবার বিষয় হচ্ছে যে মোবাইলটা আমরা দিচ্ছি বাচ্চাকে, কেউ
মানে গর্ব করে বলতে পারবে না যে আমার বাচ্চাকে মোবাইল দেই না। বাচ্চাকে মোবাইল দিচ্ছেন, কিন্তু মোবাইলটা দেওয়ার পরে কি দেখছে এটাকে কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। কি দেখছে এটা অবশ্যই দেখতে হবে। এই কয়েকদিনে কয়েকটা ঘটনা বা শিক্ষকরা আমার কাছে অভিযোগ নিয়ে এলো, কিছু কিছু বাচ্চা কিছু কি প্রায়ই একদম আসক্ত হয়ে গেছে, এত পরিমাণে মোবাইল দেখছে যে সেই মোবাইলের প্রভাবগুলো বাচ্চাদের মাথায় পড়ে গেছে। বড় বড় মানুষে যা ভাবনা ভাবছে বাচ্চারা ভাবছে, এমন এমন ভাবনা, এমন এমন ভাষা প্রয়োগ করছে, এখানে ব্যাখ্যা করতে পারবো না। এটা কোথা থেকে হচ্ছে? মোবাইল দিয়ে দিচ্ছেন, আপনি কাজে ব্যস্ত, ডিস্টার্ব করছে, আপনি মোবাইল দিয়ে দিলেন, কিন্তু মোবাইলে কি দেখছে এটা কিন্তু কেউই দেখি না আমরা। মোবাইল দেখার ফলে তার পড়াশোনার মনোযোগ হারিয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঘুমের ব্যাঘাত ঘটছে, মানে ওর নিজের জেদ মানাতে পারছেন না, দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। সেটাই একটাই, সেটা হচ্ছে মোবাইলের কারণে। মোবাইলের কারণে মাথা ব্যথার সমস্যা হবে, চোখের সমস্যা হবে, শরীর মোটা হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা। মানুষের সঙ্গে মেশাটাও কমে যাচ্ছে, একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলের বন্ধুত্ব সেটাও হারিয়ে যাচ্ছে। মোবাইল দিন আপনি বাচ্চাকে, একটা নির্দিষ্ট সময় করে দিন, নির্দিষ্ট সময়ে মোবাইল দেখবে, আপনি স্বয়ং হাজির থাকবেন। আপনি স্বয়ং হাজির থেকে যেটা উপদেশমূলক সেটা আপনি দেখুন, দিয়ে আস্তে 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 মোবাইল থেকে বার করুন। মোবাইল থেকে যদি বার না করতে পারেন তাহলে আপনার বাচ্চা কোনোভাবেই মানুষ হবে না। সব থেকে পরিচিত মানে বহুল প্রচলিত মোবাইলে গিয়ে সেটা হচ্ছে সবারই জানা, নামটা শুনলেই বলতে পারবেন, সেটা পল্লিগ্রাম টিভি। এই পল্লিগ্রাম টিভির বিষাক্ততা, ছোট ছোট বাচ্চার অভিনয়, বড়দের অভিনয়, ছোট ছোট বাচ্চাকে দিয়ে করিয়ে, এবার আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। এই অভিনয়ের কথাগুলো, বার্তাগুলো বাচ্চারা এই 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরে যারা পড়ছে তারা নিজেদের মধ্যে আলাপ করছে, কথা বলছে, সেগুলো শিক্ষকরা আমাকে এসে বলছে, প্রায় দিন ঘটছে। অবাক বিষয়, বুঝতে পারছেন বিষয়টা কোথায় গেছে বাচ্চারা? আপনারা কিন্তু ধরতে পারছেন না। কাজেই মোবাইলটা দেওয়ার সময় বারবার মোবাইল করছি, মোবাইলটা কিন্তু মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পড়ার সময় যখন পড়তে বসবে বাচ্চা, পড়তে বসার সময় আপনি পাশে বসে থাকবেন। আপনার মায়েরা, বিশেষ করে ছেলেরা তো কাজে ব্যস্ত, মায়েরা যখন পড়তে বসাবেন সেই সময় আপনার প্রয়োজনীয় কথা অন্য সময় সারুন, মোবাইলটা সুইচ অফ করে তুলে রাখুন, দিয়ে আপনার পড়া বলতে পারুন আর না পারুন, পাশে বসে থাকুন। প্রতিদিন নিয়ম করে আপনি পাশে বসে পড়ান, তবেই পড়ার উন্নতি ঘটবে। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে বাচ্চা পড়ছে কিনা, যোগাযোগ রাখুন। আজকে এসে হয়তো অনেকে অভিযোগ করবেন, অবশ্যই আমাদের পরামর্শ দিন, অভিযোগ করুন, দরকার আছে আমাদের। কিন্তু গোটা বছরে খুব বেশি হলে, খুবই বেশি হলে গোটা 20 হয়তো ফোন পেয়েছি, কোনো ফোন নাই। আপনি বাচ্চাকে ভর্তি করে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার বাচ্চাকে কারোর সঙ্গে তুলনা করবেন না, যে অমুক জনা ফার্স্ট হয়েছে তুই কেন ফার্স্ট হতে পারবি না, এই ধরনের তুলনায় যাবেন না। আপনার বাচ্চাকে আপনি উৎসাহ দেন। প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি, কেউ ইঞ্জিনিয়ারের ক্যাটাগরি হতে পারে, কেউ সাহিত্যিক হতে পারে, এক একজনের এক এক মাথা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। কাজেই কারোর সঙ্গে তুলনা টানার দরকার নাই, খুব চাপ দেওয়ারও দরকার নাই। তাকে উৎসাহ দেন যে তুমি পারবে, এই বলে তাকে গাইড করুন। বাচ্চার সঙ্গে সময় কাটান। বাচ্চাকে যদি ভালোভাবে, ভালো চোখে দেখতে চান, বাচ্চার সঙ্গে সময় কাটান। বই পড়ার প্রতি তাদের নজর দিতে হবে। স্কুলের বই পড়ার পাশাপাশি কিছু ভালো মানে উপদেশমূলক বই সংগ্রহ করুন, তাদেরকে পড়ার অভ্যাস তৈরি করুন। বাচ্চার আরেকটা সমস্যা হচ্ছে যে প্যাকেট জাতীয় খাবার অতিরিক্ত, সকালে প্রথমে উঠে এসে মানে আপনি কল্পনা করতে পারবেন না এত প্যাকেট পড়ে থাকছে। সকালের প্রথম খাবার
অবশ্যই বাড়ির খাবার হওয়া চাই। এগুলো পড়াশোনার সঙ্গে যুক্ত। আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো থাকলে তার পড়াশোনার মানে আগ্রহ বাড়বে। সকালের খাবারটা অবশ্যই তৈরি করে দেবেন এবং খালি পেটে পাঠাবেন না। এখানে এসে প্রথমেই খাবার একটা প্যাকেটের কিনে নিচ্ছে। অনেকের মানে বমির সমস্যা বা অনেক রকম সমস্যা হচ্ছে। কেনা খাবার খাবেন না, তৈরি করা খাবার খাবেন। পড়াশোনার ব্যাপারে অতিরিক্ত শাসন ভালো নয়, তাকে বোঝাতে হবে, উৎসাহ দিতে হবে। অতিরিক্ত রাত জাগা, রাত 12টা 1টা, অনেকের বাড়িতে আছে একটা রাত 12টা বেজে যায় ঘুমাতে, 11টা বেজে যায়। 10টার মধ্যে ঘুমাতে হবে, তবেই আপনার বাচ্চা সকালে উঠে ফ্রেশ মনে আসতে পারবে। এগুলো পরামর্শ, আরো অনেক পরামর্শ আছে ছোট দিনের বেলা, তো আর বিস্তারিত যাচ্ছি না। আমরা কিছু স্কুলের নিয়ম নিয়ে আমরা শেষ করব। আরেকটা বিষয় যে আমরা গার্জেনদেরকে ফোন করে সহজে পাই না। ফোন করতে আবার মানে দ্বিধা হয়। এমন সুন্দর সব কলার টোন দিয়ে রেখেছেন, ভাবতে অবাক লাগে। গান বাজছে, প্রায় শিক্ষক মানে গার্জেনের ফোনে গান বাজছে। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসে 2 তারিখ। প্রত্যেকে রুটিন দেওয়া আছে, রুটিনের পেছনে কিছু নিয়ম দেওয়া আছে, নিয়মগুলো পড়ে নেবেন এবং ভর্তির তারিখও দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, অনেকে ফোন পে বা এই ধরনের পয়সা পেমেন্ট করছেন। যে কোনো পেমেন্ট করেন না কেন, পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে রসিদ বুঝে নেবেন। রসিদ বুঝে নিয়ে কোনো কারণে ফোন পে করলেন, হয়তো কোনো কারণ বা কিছু, রসিদ অবশ্যই বুঝে নেবেন। তার কোনো পরে এসে আমি দিয়েছিলাম বা এই ধরনের হবে না, মানে মেটানো সম্ভব নয়। আর বিশেষ করে বয়ারের গার্জেনদের উদ্দেশ্যে বলছি যে একটা সমস্যা, যে গাড়িতে যারা মানে যে বাচ্চাগুলো গাড়িতে আসছে, সামনে সেশনে যারা ভর্তি করবেন, প্রথমেই ভেবে নেবেন যে বাচ্চাটা পুরো বছর গাড়িতে আসবে কিনা। একটা গাড়িতে মানে টোটোতে 10খানা বাচ্চার জন্য আমরা সিট বুকিং করি, 3,500 টাকা তাকে দিই। এবার আরো দাবি করেছে, যাই হোক আপনাদের ভাড়া বাড়াইনি। তো বাচ্চাটা মাঝপথে বলছে সাইকেলে আসবে, তো সাইকেলে আসলে সেই ভাড়াটা আমরা কোথা থেকে মেটাবো? আমাদেরকে গোটা বছর কিন্তু সেখানে ভর্তুকি দিতে হচ্ছে। কাজে এবার আমরা একদম কড়াকড়ি যে আপনি আগেই ভেবে নেবেন যে বাচ্চাটা সাইকেলে আসবে, মানে কাছে হচ্ছে তো বয়ার, দূরের গুলো সমস্যা হয় না অতটা, কাছে হচ্ছে 2 মাস আসার পরে বলছে সাইকেলে আসবে। আপনি প্রথমেই ভেবে নেবেন যে সাইকেলে আসবে না গাড়িতে আসবে। আর টিউশন ফিটা, আমাদের ডিসেম্বরে পরীক্ষা, রেজাল্ট, খাতা দেখা, বিভিন্ন ব্যস্ততা থাকে। কাজে আপনারা ডিসেম্বর সহ মানে গোটা 12 মাসের ফিসটা এই মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা করবেন। আর না হলে সর্বোচ্চ ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ হওয়া চাই। এবং অনেক গার্জেন আছেন, মানে আমরা এত কড়াকড়িতে যাচ্ছি কেন, এর আগে আমরা কড়াকড়ি করিনি, আমরা ঠকেছি। অনেক অজুহাত দেখে হয়তো দেয়নি, দিয়ে কি হচ্ছে, ও বাচ্চাটাকে ভর্তি করলো না, সেই পয়সাটা কিন্তু আর পায়নি। এবার যারা নিয়মিত দিয়ে আসেন তাদের ক্ষেত্রে একটু খারাপ লাগবে। খারাপ লাগলেও মানে অনেক কিছু নিয়ম কড়াকড়ি, সরকারি নিয়ম বা কিছু কড়াকড়ি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজের দুর্বলতা বা আমাদের নিজের গাফিলতির জন্য। তো কিছু গার্জেনের জন্য আমাদেরকে নিয়মগুলো কড়াকড়ি করতে বাধ্য হতে হচ্ছে, যে 3 মাস 4 মাস 5 মাস পেরিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। তো 5 তারিখের মধ্যে সমস্ত বকেয়া একদম ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর যাদের একটু বেশি বাকি আছে, আমরা কিন্তু এবার পরীক্ষায় বসতে দেবো না, এটা সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত। আরেকটা বিষয়, ড্রেসের প্রতি নজর দিবেন। অবশ্যই চেষ্টা করবেন 2টো করে সেট করার, এবং প্রত্যেক দিন ড্রেস যেন পরে আসে। ছেলেদের ক্ষেত্রে বলছি, চুল কাটার ক্ষেত্রে কিন্তু খুবই গরমিল দেখাচ্ছে। আমার সঙ্গে একটা গার্জেনের তর্ক বিতর্ক হলো, তো চুল কাটার ক্ষেত্রে একদম সজাগ। চুল আপনি যে পরিমাণ যে মাপে কাটবেন, পুরো মাথা চুল যেন একই মাপে হয়। একদিক ছোট, এই ধারগুলো ছোট করে দিচ্ছে, উপরগুলো বড়। এবং নাপিতের কাছে গেলে এইভাবে কেটে দিচ্ছে, নাপিতের বাহানা, না তো কে বলছে আব্বা কেটে দিয়েছে, কে বলছে দাদা কেটে দিয়েছে। আমরা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি
সামনে সেশনে এরকম চুল থাকলেই প্রথম আমরা আমাদের মেশিন দিয়ে কেটে লেবেল করে দেবো, আমাদের মেশিন থাকবে এখানে। এবং তারপরে যদি সেই গার্জেন অন্যরকম মনে করে আমরা টিসি দিয়ে দেবো। চুলে কোনো অ্যালাউ হবে না, একদম সুন্দরভাবে চুল কাটা থাকতে হবে। এই বিষয়ে আমাদের এবার আর বেশি বলবো না, আপনারা আপনাদের কিছু পরামর্শ বা কিছু দেবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।